আসসালামাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন বেগম খালেদা জিয়া কে নিয়ে আমরা কিছু কথা বলবো। অনেক অজানা কথা, অনেক না জানা কথা। বেগম খালেদা জিয়া সবসময় এক ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন একটি জীবন কাটিয়েছেন। বাংলাদেশের রাজনীতির মানে তার বিপরীতে যিনি ছিলেন, তার যেই অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বা বাজে আচরণ, সেই জায়গাটায় বেগম খালেদা জিয়া ছিলেন একটা অনুসরণীয় দৃষ্টান্ত। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনোই প্রতিপক্ষের প্রতি কোনো খারাপ আচরণ করেননি। মানে গালাগাল তো দূরের কথা, তিনি অত্যন্ত মানবিক আচরণ করেছেন। তিনি একটি সম্পূর্ণ জীবন তিনি কাটিয়ে গেছেন। আমি তো বলবো যে একটা মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়ার পরে মেজর জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হওয়া, তারপরে সামরিক জীবন, জিয়াউর রহমানের হঠাৎ মৃত্যুর পরে দলের দায়িত্ব নেওয়া, সেখান থেকে দলকে টেনে নিয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা, দলকে এত বড় একটা দলকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের একটা অভিভাবকের পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, যে আমাদের সকল কিছুর জায়গায় তিনি শীর্ষে স্থান নিয়েছিলেন। তো পৃথিবীতে মানুষের সময় সীমিত, প্রত্যেকেই বিদায় নিতে হবে, তিনি বিদায় নিয়েছেন। এবং মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমরা যখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর মাধ্যমে কিন্তু আমরা আল্লাহর কাছে একটা ডিক্লারেশন দিই যে আমরা প্রত্যেকেই তার কাছ থেকে এসেছি, তার কাছেই ফিরে যাব। কিন্তু তারপরেও আমাদের আবেগ, আমাদের অনুভূতি জায়গাটা থেকে আমরা আবেগতাড়িত হই, আমরা অনেক স্মৃতিকাতর হই। তো আল্লাহ বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করুন, তার সকল অপরাধ ক্ষমা করুন, সেই প্রার্থনা আমরা প্রথমেই করতে চাই। এবং আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন দুজন সেনা কর্মকর্তা। প্রথমে আমি পরিচয় করিয়ে দিই মেজর আবু তাহের বেলাল। তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দুইবার দীর্ঘ সময় SSF এর নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। তিনি কাছে থেকে দেখেছেন বেগম খালেদা জিয়াকে। বেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এবং দর্শক, আমার দ্বিতীয় অতিথি, আপনাদের অত্যন্ত পরিচিত, আমার চ্যানেলে নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন আহমেদও বেগম খালেদা জিয়ার নিরাপত্তা টিমে কাজ করেছেন দীর্ঘদিন এবং খুব কাছে থেকে বেগম জিয়ার অনেক কিছুই দেখেছেন, তার সহযোগী ছিলেন। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা প্রত্যেকেই আবেগতাড়িত, আপনাদের প্রত্যেকের মনেই অনেক স্মৃতি আসছে, কারণ বেগম জিয়ার নিরাপত্তার সঙ্গে আপনারা যারা যুক্ত ছিলেন তারা অনেক কিছুই জানেন, যে বিষয়গুলো আমরা সাধারণ মানুষরা জানি না, সেই বিষয়গুলো আপনারা জানেন। আপনাদের সঙ্গে মেনটেন করতে হয়, ফ্যামিলি মেম্বারের থেকেও আপনাদের সাথে ঘনিষ্ঠতা অনেক বেশি হয়, ফ্যামিলি মেম্বারের থেকেও আপনাদের কনসার্ন অনেক বেশি থাকে নিরাপত্তা এবং অন্যান্য ইস্যু মিলিয়ে। তো প্রথমে আমি শুরু করতে চাই সুমন ভাই আপনাকে দিয়ে। এই বেগম জিয়ার এই মহাপ্রয়াণের পরে আপনি কি মনে করেন, কিভাবে দেখছেন, আপনার স্মৃতিতে কোন বিষয়গুলো আসছে? বেগম জিয়াকে আপনি কাছে থেকে কিভাবে দেখেছেন? আপনার কাছ থেকে একটু স্মৃতিচারণ শুনতে চাই বেগম জিয়া সম্পর্কে, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, বেগম জিয়ার ইন্তেকালের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে ওনার রুহের মাগফিরাত। একই সাথে আমি ওনার যে পরিবার রেখে গেছেন, ওনার পরিবার তো শুধু ওনার সন্তান নাতি তারা না, এই দেশ, তাদের সবাই আমি আল্লাহর কাছে আরজ করছি যে আমাদেরকে ওনার এই চলে যাওয়াটা সহ্য করার ক্ষমতা দিক। বেগম জিয়াকে অ্যাকচুয়ালি আমি যদি মনে করি 4টা পর্যায়ে দেখি। 1983 সালে আমি যখন একজন ছাত্র, হঠাৎ করে নয়াবাজারে উনি একটা জনসভা করতেছিলেন, সেখানে দেখি। পরবর্তীতে বিরোধী দলীয় নেত্রী এবং প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সেই হিসাবে একটা দেখা, কাছ থেকে দেখা, দেন একজন নির্যাতিত বিরোধী দলীয় নেত্রী, এবং শেষ পর্যায়ে উনি যখন ওনার লাইফের শেষ পার্টটাতে কিন্তু উনি অসুস্থ হয়ে ইন্তেকাল করলেন, শুধু তা না, উনি ওনার দলকে বাঁচানোর জন্য, ওনার দেশের জনগণকে বাঁচানোর জন্য উনি কিন্তু নিজের জীবন, উনি নিজে জেলে গেছেন। যখন জানেন যে উনি বলে গেছেন কিন্তু জেলে যাওয়ার সময় যে এমন কোনো কিছু করবা না যাতে আমার দেশের লোক মারা যায়, এমন কোনো ভাঙচুর জ্বালা পড়ায় তোমরা যাবা না, পার্টিকে বলে গেছেন। আমি রাজনীতির কিছু আনবো না, শুধু এখানে বলি যে কতটা মায়া থাকলে উনি জানেন যে উনি বাকি সবাইকে বাঁচানোর জন্য উনি নিজে জেলে যাচ্ছেন। যদিও আমরা তাকে জেল থেকে বের করবার জন্য ওই ধরনের কোনো আন্দোলন করতে পারি নাই, সেটা আরেক দিনের গল্প। এবং আল্লাহর অনেকে বলেন যে এই হাসিনা যদি তাকে এইভাবে মিথ্যা মামলা জেলে নিত, অথবা ওনাকে যদি এইভাবে ওনার বন্দি অবস্থায়, যেটা বলা হয় বিষ প্রয়োগ করা বা ওনাকে ইচ্ছাকৃতভাবে অসুস্থ করে ফেলা, সেই জিনিসগুলো যদি না হইতো, উনি আমাদের মাঝে আরো থাকতে পারতেন, আমরা ওনার চিকিৎসা করতে পারতাম। সেই জিনিসগুলো আছে সান্ত্বনা দেওয়ার জন্য, বাট আল্লাহর ইচ্ছা আল্লাহ ঠিক করে রাখছেন। আমাদের নিশ্চিত করতে হবে ওনাকে সাথে যারা অন্যায় করছে
করেছে, তাদের বিচারটা আমাদের করতে হবে। বাট আল্লাহ ওনাকে এমন একটা সময় নিলেন, দেখেন আমাদের এই যে জালিম সরকারকে আমরা সরাই দেওয়ার পরে আমাদের দেশে আমরা অনেকটা ঠিক তার আগের দিনে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া, নির্বাচনের যে জিনিসটা দেশকে আগে নেওয়ার জন্য আল্লাহ সেই পর্যন্ত বাঁচিয়ে রেখে তারপর নিয়ে নিছেন। তো আমি মনে করি আল্লাহর কাছে শুকর, আল্লাহ যেভাবে নেন না কেন উনি ইনশাল্লাহ আমাদের সম্মানের জায়গায় সবসময় থাকবেন। তো ওনাকে যখন যেই সময় আমি যেটা বললাম 4 ফেজে ওনাকে যখনই আমি দেখছি, একটা জিনিস কি, শহীদ জিয়াকে আমরা যখন দেখতাম বা শহীদ জিয়ার কথা শুনতাম, আমাদের কাছে মনে হতো উনি একটা ম্যাগনেট, মানে চুম্বকের মতন আমাদের সবাইকে আকর্ষণ করতেছেন। আমার ছোটবেলায় শহীদ জিয়াকে দেখা। আর তার বিপরীতে আমি যদি বেগম খালেদা জিয়ার কথা বলি, উনি একই সাথে একটা চুম্বক ছিলেন, উনি একই সাথে একটা চাঁদ সূর্য সবকিছু। আবার আমাদের মতো ওনার আশপাশে যে গেছে, বেলাল বলবে একটা ফিলিং হতো, এটা বলে বোঝানোর না, যে মনে হতো যে উনি আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন। ওনার পাশে গেলে আমরা মনে হতো যে আমরা দেশপ্রেম আমাদের মধ্যে আরো বৃদ্ধি পাচ্ছে। ওনার কোনো কথা ভালো লাগতো না, ওনাকে দেখলে পরে আমাদের আশপাশের এনভায়রনমেন্ট এমন হয়ে যেত। আমি বলি, আমি ধরেন কিছু জিনিস হয়তো শেয়ার করবো যেগুলা অনেকেই জানে না, ওনার ভিতরে কিছু দিক। ওনার নামে এই 15 বছরে তো শুধু না, গত 30 বছরে অনেক দিক থেকে অনেক কুৎসা মিথ্যা কথা রটনা করে ওনাকে ছোট করার চেষ্টা করা হয়েছে। বাট যারা ছোট করার চেষ্টা করছে তারাই ছোট হয়েছে, তাদেরই জীবন শেষ হয়ে গেছে। উনি আজকে ইন্তেকাল করেছেন, কিন্তু উনি মহিমান্বিত হিসেবে আমাদের মধ্যে থাকবেন। এবং ওনাকে একটা বড়, উনি যেই পরিমাণে বড় একটা পর্বত, ওনাকে ছোট করার চেষ্টা করে কেউ সেই পর্যন্ত পারে নাই। 1992 সালের একটা ঘটনা বলি ভাই, উনি তখন তো প্রথমবারের প্রধানমন্ত্রী। শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী 30শে মে যেদিন হবে, আপনি জানেন এসএসএফ, পিজিআর এবং সিকিউরিটি অন্যান্য সংস্থা এসবি তাদের প্রোটোকলটা অত্যন্ত করে, এবং তার মধ্যে 30 তারিখে ওনাকে উনি যাবেন শহীদ জিয়ার কবরে, উনি যাবেন, মোনাজাত করবেন পার্টির সবার সাথে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসাবে। বাট তার আগের রাতে, এটা ধরেন আমি যেই ঘটনাটা বলছি কলসাইন্টিলোর দৃষ্টিভঙ্গি থেকে, মানে আমি বলবো অনেক ক্ষেত্রে হয়তো নামগুলা কিছু বলবো না। তো হঠাৎ করে বেগম জিয়াকে উনি তো তখন মইনুল রোডের বাসায় থাকেন, সেটাই ছিল ওনার বাসা, প্রধানমন্ত্রীর বাসভবনে ছিল। হঠাৎ করে দেখা গেল যে বেগম জিয়া বাসায় নাই, ছেলেরাও বাসায় নেই, মানে জনাব তারেক রহমান, জনাব আরাফাত রহমান কোকো, তারাও নাই কেউ। আর সিকিউরিটিতে যে ছিল ডিজিএফআই এর পক্ষ থেকে, সে একজন কিলো ওয়ানকে ফোন করে বলল যে স্যার একটা লাল গাড়ি বের হয়ে গেছে, যেটা জনাব তারেক রহমান মাঝে মাঝে ব্যবহার করেন, সেটা তো আমরা দেখলাম যে ওনারা 2 জন সাথে আরো 2 জনকে, একটা লাল গাড়ি বের হয়ে গেছে মাত্র। এখন চিন্তা করেন এসএসএফ, পিজিআর সবার মাথা খারাপ হয়ে গেছে যে প্রধানমন্ত্রী নাই, প্রোটোকলে বা প্রোটোকল অনুযায়ী উনি কোথাও যাবেন না যাবেন, সমস্ত কিছু এগুলো এসএসএফ থেকে ঠিক করে দেওয়া থাকে। বাট ওনাকে কেউ পাচ্ছে না। তখন কিলোমান, যে তার নিরাপত্তার দায়িত্বের অফিসার, উনি বুদ্ধি করে ক্যান্টনমেন্টের সব গেটে ফোন করে জানলেন যে হ্যাঁ, শহীদ জাহাঙ্গীর গেট থেকে একটা লাল গাড়ি কিছুক্ষণ আগে বের হয়ে গেছে, বাট যাত্রী কারা সেটা বোঝা যায় নাই। তো কিলোমান তখন বুদ্ধি করে বুঝতে পারলো যে সেখানে উনি সম্ভবত ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যাচ্ছেন নিরিবিলি কিছু সময় কাটানোর জন্য। বাট ইটস এ রিস্কি, শি ইজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তখন উনি বাকিদের খবর দিয়ে, তখন ছিল কিন্তু কবরে যাওয়ার জন্য সংসদ ভবনের ওই যে পানির উপর থেকে একটা ভাসমান ব্রিজ, জি, তো ওনাকে পাওয়া গেল। উনি ব্রিজ ক্রস করে সাথে আছেন, গাড়ি ড্রাইভ করে গেছে আরাফাত রহমান কোকো, তারেক রহমান সাথে আছেন, এবং ওনার একজন এডিসি সাথে আছেন, আর বেগম জিয়া। ওনারা কাউকে কিছু নাম বলে, কোনো আড়ম্বর না, কোনো ঢাকঢোল না, কোনো কিছু না। ওনারা সেখানে গেছেন দোয়া করবার জন্য, শহীদ জিয়ার জন্য। ওনার স্বামী, ওনার ছেলেদের বাবা, দেশের জনপ্রিয় একজন প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, তার কবরে গেছেন ওনারা চুপি চুপি শ্রদ্ধা দেওয়ার জন্য, মোনাজাত করবার জন্য। পরে সেখানে সিকিউরিটি আসছে। এবং একই জিনিস 1993 সালেও কিন্তু হয়েছে। উনি যেই জিনিসটা পছন্দ করতেন না বেগম জিয়া, সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপারগুলাতে এই আড়ম্বর, ক্যামেরা আসবে, জনসভা হবে, তার ব্যাপারে লোকে অনেক কিছু বলবে, অনেক না, উনি সেই জিনিসটাতে অস্বস্তি ফিল করতেন। উনি চাইতেন ব্যক্তিগত জায়গায় ওনার যে শ্রদ্ধাটুকু দেবার কথা, ওনার ব্যক্তিগত জীবন, ওনার স্বামীর জন্য যে ভালোবাসা, ওনার যে দোয়া করবার যেটা, সেটা উনি নিজে থেকে করতে চাইতেন সবসময়। আপনারা জানেন কিনা, ধরেন কত কুৎসা রটনা হয়েছে ওনার ব্যাপারে, যে ওনার রাত জাগার অভ্যাস আছে, অনেক কিছু। বেলাল জিনিসটা বলবে আরো ডিটেলসে। উনি কিন্তু, আমরা কি জানি যে উনি প্রতি বৃহস্পতি শুক্রবারে উনি রোজা রাখতেন, বেগম জিয়া। একদম চূড়ান্ত অসুস্থ হবার আগে পর্যন্ত উনি এই রোজার স্বভাবটা মেনটেন করে গেছেন। এটা আমরা অনেকেই জানি না।
অনেকে বলে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অফিসের কাজ, এত কাজ, দেশকে গঠন করার কাজ, সে কাজে মানে অনেক রাত পর্যন্ত তাকে কাজ করতে হতো। সেই কারণে বেগম খালেদা জিয়াও অনেক সময় ওনাকে স্বামীর সাথে থাকতে হতো, সাহায্য করতে হতো। ওনারও রাতে জেগে কাজ করার অভ্যাসটা হয়ে গেছিল। এটা একটা গুণ, এটা কোনো বদ অভ্যাস না। এবং এটা যে লোকে বলে উনি রাতে সকালে 10টা পর্যন্ত ঘুমায় থাকতেন, ওনার সাথে বিউটিশিয়ান থাকতো, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। ওনার কোনো একটা সফরে উনি আপনারা কখনোই পাবেন না যে সাথে কোনো বিউটিশিয়ান যাচ্ছে। যদি আমরা পরবর্তীতে দেখছি আরেক প্রধানমন্ত্রী, তার ক্ষেত্রে বিউটিশিয়ান যাচ্ছে 3 জন। উনি সব কিছুই মেনটেন করতেন না। উনি কোনো কিছু দরকার হলে ওনার সাথে, ওনার বাড়িতে সাথে কেউ থাকলে তাকে বলতেন হেল্প করবার জন্য। দ্যাট ইজ অল। এখন আরেকটা ঘটনা বলি ভাই, 1994 দিকে একদিন খুব প্রচন্ড শীত পড়ছে। তো সাধারণত বেগম জিয়া বা প্রধানমন্ত্রী উনি কোথাও যাবেন সেই ডিটেলস গুলা, সিকিউরিটি প্রোটোকল, এসএসএফ কিভাবে যাবে, কোথাও কে পুলিশ কিভাবে নিরাপত্তা দিবে, সমস্ত জিনিস আগে থেকে ঠিক করা থাকে। তো উনি হঠাৎ করে শুনলেন যে ব্রডকাস্টে যে শীতটা নাকি অনেক মানে তীব্র। তো 1 ঘন্টার মধ্যে উনি বললেন যাদেরকে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট, চেয়ারম্যান এবং ওনার সাথে এসএসএফ ডিটেলসে ওনার পার্টির কাউকে তেমন কিছু বলেন নাই। উনি বললেন যে এই লোকগুলা কষ্ট পাচ্ছে, আমি শীত বস্ত্র দিব, কোনো ক্যামেরা বা অন্যান্য কিছু দরকার নেই, কোনো অনুষ্ঠানের দরকার নাই। এবং উনি নিশ্চিত করলেন যে রেড ক্রিসেন্টের যেই স্টোরেজ থাকে সেখান থেকে কম্বল এবং সমস্ত কিছু মতিঝিলে চলে আসবে, এই কমলাপুর রেল স্টেশনের কাছে। উনি গেলেন ছোট্ট, উনি কোনো বড় লটবহর নিয়ে যান নাই, একদম মিনিমাম পসিবল ওনার সিকিউরিটির জন্য যাদের দরকার তাদেরকে নিয়ে উনি গেলেন। রাস্তায় লোকজন শুয়ে আছে, ঘুমাচ্ছে, কুকরাই, তাদের গায়ে জামানায় কাঁপতেছে। উনি কিন্তু আগে থেকে নেমে গেলেন, উনি গাড়ি নিয়ে তাদের পাশে গেলেন না, গাড়িকে আগে থেকে নেমে, গাড়ি থেকে নেমে হেঁটে তার পাশে কম্বল নিয়ে লোকে যাচ্ছে, উনি তাদের গায়ে কম্বল দিয়ে দিচ্ছেন, সাথে কেউ তাকে জাগায় দিয়ে বলছে। এখন এই রাতের বেলা পাশে পুলিশ আছে, এইখানে লোকজন কে কম্বল দিল, যাদেরকে দেওয়া হচ্ছিল, এত লোকজন দেখে যাদেরকে কম্বল দেওয়া হচ্ছিল তারা ভাই ভয় পালাই যাচ্ছে। বাট কিছুক্ষণ পরে যখন দূর থেকে তারা দেখলো যারে তো আমাদের দেশের, যেটা তারা কল্পনা করতে পারে নাই, যাদেরকে তারা হয়তো কোনো সময় রাস্তা ধারে টিভিতে দেখছে, কোনো জনসভাতে দেখছে, সে আজকে নিজে থেকে এসে কোনো আড়ম্বর নাই, কোনো ঢাকঢোল নাই, তাদেরকে শীত বস্ত্র দিচ্ছে, কম্বল দিচ্ছে, নিজ হাতে দিয়ে দিচ্ছে। এটা তাদের প্রতি অভিশাপ। তারা সবাই যাদের তারা বা সবাই দৌড়ে আসে, একদম পারলে ওনার পায়ের উপরে পড়ে যায়, সেই মতন একটা ইমোশনাল অবস্থা। এবং উনি সেটা নিয়ে কোনো বাড়াবাড়ি বা কোনো কিছু করলেন না। ওনার প্রতি যতটুকু সময় সম্ভব ছিল উনি কিন্তু সেই শীত বস্ত্রগুলো বিতরণ করে আবার চলে আসলেন। আর আরেকটা ঘটনার কথা বলি, আমি যে অনেক জিনিসই হয়তো বলবো না যেগুলো আপনারা জানেন। ধরেন ওনার এই 15 বছরে যদি যাই, ওনার নামে অপবাদ, গালিগালাজ এবং ওনাকে চিকিৎসা বঞ্চিত রাখা, ওনার নামে মিথ্যা মামলা দিয়ে যেটা প্রমাণিত সেটা দিয়ে ওনাকে জেলে রাখা, সেই জিনিসগুলো যে করছে সেটা ছিল শেখ হাসিনা। আজকে আমি কোনো গালিগালাজ বা কিছুতে যাবো না, রাজনৈতিক কথাতেও যাবো না। তো এই পুতুলের বিয়ে তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওনাকে দাওয়াত করছে শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী। তো বেগম জিয়া যাবেন বিয়ের অনুষ্ঠানের সময়, সেটা সংসদ ভবনে যে অনুষ্ঠানের জায়গা আছে সেখানে হচ্ছে, প্লাজাতে হচ্ছে। তো ওই আওয়ামী লীগ বা ওই বিয়েতে যারা আসছে তারা তো সবাই ওখানে আর্চওয়ে বসানো আছে নিরাপত্তার জন্য, যে গেট থেকে ঢুকতে হয়, সেটা তোয়াক্কা না করে সব লোক ভিতরে ঢুকে গেছে। এখন ডিজিএফআই, এসএসএফ তাদের তো মাথা খারাপ, যে একটা হচ্ছে সেখানকার নিরাপত্তা, আরেকটা হচ্ছে যে এখানে তো একটু পরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আসবেন, সেখানে এই প্রোটোকল মেনে তো তার বাদে তো অনুষ্ঠান হতে পারে না। একটা ভয়ঙ্কর অবস্থা। এর মধ্যেও হয়তো অনেকে ক্লিয়ারেন্স দিয়ে দিল না, ঠিক আছে। বাট আমি বলছি কিলোর কথা, কিলো তখন ফোন করে ওয়াকিটকিতে বললেন যে না, এই সিকিউরিটি ব্রিচ হয়েছে, এই অবস্থায় আসতে পারেন না, উনি যাতে না আসেন, এটা আমরা ঠিক করলেই পরে শুধু আসবেন। তখন এই এসএসএফ এর ডিজিআর তারা সবাই মিলে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে বললো যে আপনার লোকজন যদি এই ঠিক মতো আবার অর্গানাইজ হয়ে আর্চওয়ের ভিতর থেকে না ঢুকে, তাহলে তো আমরা এখানে প্রধানমন্ত্রী আসতে পারবেন না। তখন প্রথমবারের মতো এবং একবারের মতন শেখ হাসিনা উনি সম্মান করে মেগাফোন হাতে নিয়ে বললেন যে আপনারা এসছেন গেস্ট হিসাবে, কিন্তু আমার আরো একজন গেস্ট আছেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও তো আমাদের গেস্ট, উনি না আসলে পরে আমরা এই বিয়ের অনুষ্ঠান কিভাবে করব। এবং তখন সবাই মিলে
আত্মীয় স্বজন না মিলে গিয়ে নেতা সবাই মিলে আটশো থেকে সবাইকে ভিতরে। এদিকে কিন্তু বেগম জিয়ার জিনিসটা দেখেন, উনিও প্রথমবারের মতন উনিও কিন্তু প্রোটোকল মানলেন না। বেগম জিয়া উনি বললেন ডিজিএসএসএফ কে এবং ডিজিএফ কে যে ঠিক আছে জানি আমার পক্ষে যাওয়ার সমস্যা, প্রোটোকল পারমিট করে না, বাট মেয়েটা কষ্ট পাবে। মেয়েটা মানে কি? সাইমা ওয়াজেদ পুতুলের কথা বললেন। উনি তাকে সবাইকে মেয়ের মতো দেখতেন। উনি বললেন যে মেয়েটা কষ্ট পাবে, আমি যদি যাইতে না পারি আমি যাব। উনি কিন্তু ক্লিয়ারেন্স দেওয়ার আগেই রওনা করে গেছেন, তারপরে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে এবং সেই অনুষ্ঠানে উনি গেছেন। তো এই যে মানবিক গুণ আলার একটা, তখন পর্যন্ত কিন্তু পলিটিক্সে উনি যে এক্সাম্পল গুলো রাখছেন, শালীনতা, সহমর্মিতা, একসাথে দেশ গড়ার চিন্তা, সেই জিনিসগুলো যদি আমরা শিখতাম, আওয়ামী লীগের কথা তো বাদ, জাতীয় পার্টির কথা বাদ, আমরা যারা আছি তারাও যদি শিখতে পারতাম, আমরা কিন্তু দেশটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতাম। সরি, আপনি একটু কন্টিনিউ করেন। না, বুঝতে পারছি সন্ধ্যায় আপনার ইমোশনাল জায়গাটা। বেলাল ভাই, আপনার কাছ থেকে কি শুনি আমরা? আপনি তো দুইবার এসএসএফ এর ওনার কাছে থেকে দেখেছেন, আপনার কাছ থেকে একটু বেগম খালেদা জিয়া সম্পর্কে আমরা একটু শুনতে চাই, যে কথাগুলো আমরা অনেকেই জানি না। ধন্যবাদ ভাই, কনক ভাই। আসলে উনি এমন একজন নেত্রী, আসলে উনি সবার উপরে। এখন উনাকে কোনো একটা দলীয় নেত্রী হিসেবে আমরা ধরলে হবে না, উনি এখন আমাদের দেশে একজন অভিভাবক। আজকে উনাকে আমরা হারিয়েছি, এই জন্য আসলে আমরা একটু ভারাক্রান্ত, একটু নিজেকে কি বলবো, মানে আমরা একটা বিশাল কিছু এই দেশ থেকে হারিয়েছি। মানে বাংলাদেশ যে কি জিনিস হারিয়েছে, এটা আমরা যারা ওনাকে কাছ থেকে দেখেছি, ওনার যে ধীরতা, ওনার যে দেশের প্রতি মায়া মমতা, দেশকে যে উনি কি পরিমাণ ওন করতেন, ভালোবাসতেন, সেটা আমরা যারা কাছ থেকে দেখছি আমরাই বলতে পারবো। অ্যাকচুয়ালি এই মেজর সুমনের সাথে আমি একটু অ্যাড করি আর কিছু জিনিস, যে প্রথমে যেটা বলতে চাইলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য তার যে কতটুকু আর যে কি পরিমাণ দোয়া করতেন, এই যেই কয়েকটা উদাহরণ দিয়ে দিলেন যে জিয়ার মাজারে যেতেন, এটা আমি নিজেও প্রায় 5-6 বার ওনার সাথে গেছি। শুধু অ্যাবসলিউটলি শুধু এসএসএফ অফিসারদের, আমরা কিছু অফিসার আগে যেতাম, আর ডিজিএসএসএফ সহ আর 2-1 অফিসারকে নিয়ে, যারা ইনকনফিডেন্স খুব তাদেরকে নিয়ে, কাউকে না জানিয়ে জিয়া উদ্যানে আমরা চলে আসতাম। এবং উনি অনেকক্ষণ আমরা জাস্ট চারিদিকে, মনুমেন্টের চারিদিকে আমরা গার্ড করে থাকতাম যাতে কোনো ধরনের না হয়। উনি ওনার নিজস্ব যে দোয়া বিভিন্ন করে আস্তে পরে আমরা ফিরে আসতাম রাতে 1টা-2টা এরকম হতো অনেক। এটা একটা তার সবসময় এই দিকটা তার ছিল যে সবসময় দোয়া করতেন। এবং প্রায় ওইখানে ওনার সময় উনি ওইখানে কোরআন খানি বা অন্যান্য দোয়া এগুলো উনি করতেন। এছাড়া উনি, অনেকে মনে করে যে যেটা মেজর সুমন যেটা বললো যে উনি বিউটিশিয়ান, এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি। ওনার বাসায় একজন মিলিটারি অফিসারের ওয়াইফ, তারা কিভাবে সাজসজ্জা করতে, কিভাবে স্মার্টলি নিজেকে গুছিয়ে নিতে পারেন, এটা সবাই জানে। এবং উনি ওনার যে পোশাক পরে সবকিছু মার্জিত কালার, এগুলো তার যে চয়েস, এটা আনপ্যারালাল। এটা আমাদের যে ফ্যামিলিরা অনেকেই তাকে অনুকরণ করতো, অনেকেই তাকে অনুকরণ করে নিজেকে সাজার চেষ্টা করতো, আমরা দেখেছি আমাদের ব্যক্তিগত লাইফে। বাট ওনার অনেক কিছু বলতে গিয়ে আসলে কেমন জানি লাগছে। বাচ্চাদের প্রতি ওনার ছিল এক ধরনের আলাদা মমতা। ওনার বাসায় বিশেষ করে 2 ঈদ, এই সময় আমাদেরকে সবাইকে দাওয়াত দিতেন। ওনার সাথে যারা আমরা কাজ করতাম, ডিউটি করতাম, আমাদের বাচ্চা ফ্যামিলি নিয়ে আমরা যেতাম। ওনার কুলে আমাদের বাচ্চারা বসে যেত এবং ওদেরকে উনি অনেক সময় ওনাদেরকে আদর করে দিতেন। এই যে তার যে একটা মায়া মমতা বাচ্চাদের প্রতি, বাচ্চাদেরকে নিয়ে যে তার একটা যে ফিলিংস, এটা অতুলনীয়, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর তার বাসা যেটা ছিল মনিউর রোডে, মনিউর রোড, যেটা তাকে অন্যায়ভাবে আমি মনে করি, এখন আমি নিজে ব্যক্তিগতভাবে এটা মেনে নিতে পারছি না, যেভাবে তাকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। আরো সুন্দরভাবে করা যেত, আরো ভালোভাবে যদি মনে করতো যে তাকে এখান থেকে সরাতে হবে। যেটা করেছে এটা অন্যায়ভাবে। সে তো চেয়ে বাড়িটা নেয়নি, সরকার তাকে দিয়েছে। একজন মিলিটারি ওয়াইফ হিসেবে সেও তো একটা পদ বা প্রাপ্য, আমরাও যেটা পেয়েছি। তো এইভাবে তাকে উচ্ছেদ করা, কিন্তু বাসার ভিতর তেমন অনাড়ম্বর কিছু ছিল না, নর্মাল একটা সিম্পল বাসা, আগে যা ছিল তাই। এটাতে মানে তেমন নতুন কিছু করে, শুধু আমরা যেমন এসএসএফ এর একটা ডিউটি রুম আমরা বানিয়েছি, এটা নিয়ে কিন্তু একসময় তার দুর্নীতির করার চেষ্টা করেছে।
যেটা নাকি ডিউটি রুম হলো এসএসএফ তৈরি করেছে, এটা নিয়ে তাকে দায়ী করার চেষ্টা করেছে। তারপর এরকম অনেক কিছু তাকে মানে মিথ্যা ইয়ে দিয়ে, যেমন উনার বাসায় 2 ফেজের বিদ্যুৎ লাইন থাকবে, এটা স্বাভাবিক, ভিভিআইপি রুমে এটা এসএসএফ এর প্রোটোকল, যে রেড বুকের মাধ্যমে ডিউটি করা হয়। যে ওটা আমি একজন সদস্য ছিলাম 2003 সালে, যখন এটাকে আবার পুনঃ রাইটিং করে সংসদে পাস করানো হয় ল মিনিস্ট্রির আন্ডারে। তো ভিভিআইপির বাসায় 2 ফেজের বিদ্যুৎ হবে, একটা গুলশান আর একটা ক্যান্টনমেন্টের ফেজ থেকে আছে। এটি নিয়ে তাকে পরবর্তীতে তাকে দুর্নীতির মামলায় হয়তো পরে ফাঁসানো হয়েছে কিনা আমি জানি না, এভাবে চেষ্টা করা হয়েছে। এগুলো আসলেই কেমন মানসিকতা এটা আমার জানা নেই। তবে উনার যে দৃঢ়তা বিভিন্ন সময়, যেমন আমি একটা বলতে পারি যে তত্ত্বাবধায়কের আন্দোলনের সময় চরম একটা খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছিল। তো ওই 15 ফেব্রুয়ারি যে ইলেকশন, এইটা করার জন্য, যেহেতু এটা না হলে তো ততদিনে আওয়ামী লীগ সংসদ থেকে তারা পদত্যাগ করেছে, তো এখন তত্ত্বাবধায়ক সরকার প্রথা এটা পাস করাতে হলে তো একটা সংসদ দরকার। সেই জন্য 15 ফেব্রুয়ারি ইলেকশনটা দিয়ে উনি যে মহানুভবতার যে পরিচয় দিলেন, যে ইলেকশনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারটা পাস করে দিয়ে তারপরে নিজেই পদত্যাগ করছেন। আমি জানি না পরবর্তীতে কেউ করেছে কিনা, আপনারা নিজেরই দেখেছেন যে ক্ষমতা একবার পেলে কেউ এটা ছাড়তে পারে না। উনি ইচ্ছা করলে কিন্তু থাকতে পারতেন, কিন্তু তা করেনি। তবে একটা আমি বলি, যেমন উনার দৃঢ়তা যে কিরকম, আমরা মানে যে কোনো রাষ্ট্রপ্রধান তার নির্বাচনী কার্যক্রম